বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আবু মুসা মাহমুদ মামুন, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, হাটহাজারী সরকারি কলেজ, চট্টগ্রাম। আশা রাখছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাস্থ্যবিধি মেনে পরিবারের সাথে ঘরেই আছো। মহান আল্লাহ আমাদের সহায় হন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা তোমাদের জন্য নতুন সিলেবাসভুক্ত আবু হেনা মোস্তফা কামাল রচিত ছবি কবিতাটি নিয়ে আলোচনা করব। তবে যথারীতি আজকে আমাদের আলোচনার প্রথম পর্ব। এই পর্বে আমরা কবির জন্ম, তার বেড়ে ওঠা, তার বিপুলায়তন সাহিত্যকর্ম এবং প্রাসঙ্গিক কিছু আলোচনার মধ্যে সীমাবদ্ধ রাখব আমাদের এই আলোচনা। আবু হেনা মোস্তফা কামাল বহুমাত্রিক প্রতিভার এক অনন্য নাম আবু হেনা মোস্তফা কামাল। তিনি একাধারে কবি, প্রাবন্ধিক, সমালোচক, গবেষক, গায়ক, গীতিকার, স্মৃতিরচয়িতা, অধ্যাপক, প্রশাসক, কথক এবং অসামান্য উপস্থাপক। তার এই বহুমাত্রিক প্রতিভার যথাযথ মূল্যায়ন না হবার পেছনে একটি বড় কারণ তার প্রতিভার এই বহুমুখিনতা। নিজের এবং সমালোচকদের ক্রমাগত অবহেলার সাথে যুক্ত হয়েছে তার দুর্মর ও দুর্লঙ্ঘ খ্যাতি। অধ্যাপনা শিল্পের বরপুত্র আবু হেনা মোস্তফা কামাল জন্মগ্রহণ করেছেন 1936 সালে 12 মার্চ গোবিন্দা উল্লাপাড়া, পাবনা। বর্তমানে এটি সিরাজগঞ্জ জেলার অন্তর্ভুক্ত। বাবা এম শাহজাহান আলী, গ্র্যাজুয়েট স্কুল শিক্ষক। মা খালিসুন্নিসা। বাবার শিক্ষানুরাগ ও মায়ের সঙ্গীত প্রীতি সমন্বিত সুসংস্কৃত পরিবারে বেড়ে উঠেছেন তারা এক বোন, দুই ভাই। বড় বোন সাবেরা মোস্তফা মধ্য 50-এ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় MA ডিগ্রি নিয়েছেন। তার স্বামী প্রখ্যাত সাংবাদিক ও রাষ্ট্রদূত কেজি মোস্তফা। ছোট ভাই আবুল হায়াত মোহাম্মদ কামাল খ্যাতিমান গীতিকার এবং বাংলাদেশ বেতারের বড় কর্মকর্তা ছিলেন। আবু হেনা মোস্তফা কামাল তার শৈশব কৈশোর কেটেছে পাবনার অজপাড়া গায়ে। খুব মনোযোগী ছাত্র তিনি ছিলেন না শৈশব কৈশোরে, এবং আমরা অবাক হয়ে শুনি যে তিনি ক্লাস 7 থেকে 8ম শ্রেণীতে উন্নীত হবার সময় তাকে মুসলেখা দিতে হয়েছিল। কিন্তু তারপর আমল বদলে যেতে থাকেন। এক নতুন আবু হেনা মোস্তফা কামালকে আমরা আবিষ্কার করি। 1952 সালে পাবনা জেলা স্কুল থেকে তিনি প্রথম বিভাগে 3য় স্থান। 1954 সালে ঢাকা কলেজ থেকে HSC 7ম স্থান এবং 54 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হন। এবং ধীরে ধীরে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁর প্রতিভার খ্যাতি ছড়িয়ে পড়তে থাকে। ডক্টর আনিসুজ্জামান আমাদেরকে জানাচ্ছেন যে তার মতো এমন প্রতিভাবান ছাত্র বাংলা বিভাগে আগে এবং পরবর্তীতেও ভর্তি হয়েছেন কিনা সন্দেহ। এবং 1958 সালে অনার্স পরীক্ষায় এবং 59 সালে মাস্টার ডিগ্রিতে তিনি উভয় পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করেন। 1966 থেকে 69 সালে 3 বছর তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে প্রফেসর W.E. ক্লার্কের তত্ত্বাবধানে PhD ডিগ্রি লাভ করেন। তার বিষয় ছিল দ্য বেঙ্গলি প্রেস অ্যান্ড লিটারেরি রাইটিংস। আবু হেনা মোস্তফা কামালের কর্মজীবন টুকটাক অনেকগুলো কাজ তিনি করেছেন, কিন্তু শিক্ষকতাতে তিনি শেষ পর্যন্ত বৃত ছিলেন। এবং তিনি তার নিজের এই কথা জানাতে গিয়ে আমাদেরকে বলছেন যে আমার জীবনে 2টি লক্ষ্য ছিল। 1, সাহিত্য নিয়ে পড়ালেখা, 2, শিক্ষকতা করা। এবং 2টি কাজই আমি সাফল্যজনকভাবে করতে পেরেছিলাম। পাবনায় এডওয়ার্ড কলেজে 1959 সালে তিনি খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগদান করেন। 2 মাস চাকরিতে নিয়োজিত ছিলেন
এবং এই 2 মাসের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি আমাদেরকে বলছেন যে এই 2 মাস চাকরি করে আমি বুঝেছি এর থেকে গ্রহণযোগ্য কোনো পেশা আমার জন্য ছিল না। তারপর তিনি চাঁপাইনবাবগঞ্জ কলেজে 2 মাস 10 দিন, তারপর রাজশাহী কলেজে 62 সাল পর্যন্ত তিনি কলেজে শিক্ষকতা করেন। মাঝখানে একবার তিনি জনসংযোগ অধিদপ্তরের কর্মকর্তা নিযুক্ত হয়েছিলেন, কিন্তু খুব শিগগির সেই চাকরি ছেড়ে দিয়ে তিনি আমাদেরকে বলছেন যে এটি করতে পেরে আমি শরতের মেঘের মতো হালকা অনুভব করছিলাম। অর্থাৎ তিনি শিক্ষকতাতেই আবার ফিরে আসলেন। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি অস্থায়ী প্রভাষক পদে যোগদান করেন। তারপর স্থায়ী প্রভাষক পদে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাজশাহীতে চলে যান এবং তিনি সেখানে 1973 সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে শিক্ষকতা করেন। এবং এই দীর্ঘ 5-6 বছর তিনি খুব একটা বেশি উপভোগ করতে পারেননি এবং তিনি এক সময় আমাদেরকে বলছেন যে আমার জীবনের একটা বড় সোনালী সময় আমি অজপাড়াগাঁয়ে কাটিয়ে দিয়েছি। তারপর তার বন্ধু ডক্টর আনিসুজ্জামানের সহায়তায় 1973 সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন এবং এখানে এসেই আবু হেনা মোস্তফা কামাল অনেকটা একেবারে পত্র পল্লবে সুশোভিত হয়ে তিনি দেখা দেন এবং তিনি নিজেই বলছেন যে চট্টগ্রামে এসে আমি আমার লুপ্ত আত্মবিশ্বাস ফিরে পাচ্ছিলাম, লেখালেখি শুরু করেছি। এবং তিনি বলছেন যে রাজশাহীতে যদি আমার মৃত্যু হয়ে থাকে তাহলে চট্টগ্রামে আমার হয়েছে পুনর্জাগরণ, পুনরুজ্জীবন। তারপর 1978 দিকে তিনি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদে যোগদান করেন। তারপর 84 সালে প্রেষণে শিল্পকলা একাডেমির মহাপরিচালক, তারপর বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে যোগদান করেন এবং আমৃত্যু তিনি এই বাংলা একাডেমিতে কর্মরত ছিলেন। মৃত্যুর প্রসঙ্গটা যখন আসলো, আমরা আবু হেনা মোস্তফা কামালের জীবনী আলোচনা করে দেখেছি যে মৃত্যু নিয়ে তিনি আগাগোড়া যেন খেলা করেছেন। তার কাব্যের একটা বড় অংশ জুড়ে মৃত্যু ভাবনা তো আছেই, সেটা আমরা যথাযথ স্থানে বলবো, কিন্তু এই প্রসঙ্গে একটু বলে নিই। মৃত্যুর কিছুদিন আগে তিনি তার ডায়েরিতে লিখছেন যে কিছুতেই আমার বিশ্বাস হচ্ছে না আমার মৃত্যু আসন্ন, যে কোনো সময়ে চলে যেতে পারি, এই মধ্যরাতে কাউকে না জানিয়েই চলে যেতে পারি, আবার থেকেও যেতে পারি বেশ কিছুদিন, কিন্তু কতদিন তা কেউ বলতে পারে না। এরকম অনিশ্চয়তার ভেতর কি বেঁচে থাকা যায়? এই যেন এক অস্থায়ী চাকুরি, পুনর আদেশ না দেওয়া পর্যন্ত নিয়োগ করা গেল এবং এই অস্থায়ী চাকরির মতো এই জীবন ছেড়ে তিনি অপ্রত্যাশিতভাবে অনেকটা আমাদেরকে অবাক করে দিয়ে মাত্র মধ্য বয়সে 53 বছর বয়সে 1987 সালের তিনি 1989 সালের 23 সেপ্টেম্বর 3:45 মৃত্যুবরণ করেন। তার কর্মজীবন গেল। আবু হেনা মোস্তফা কামালের সাহিত্যিক জীবনের প্রসঙ্গে আমরা প্রথমেই বলেছি যে তার জীবনের এই যে বহুমাত্রিকতা, এটি তার সাহিত্যিক হিসাবে তার মূল্যায়নের পথে বড় অন্তরায় হয়ে দেখা দিয়েছিল। তিনি কবি না প্রাবন্ধিক, না গল্পকার, না প্রশাসক, না অধ্যাপক, কোনটি একটিকে ছাড়িয়ে গেল, নিজেকে ছাড়িয়ে গেছেন তিনি, যেন নিজের সাথে প্রতিদ্বন্দ্বিতা, অনেকটা সোনার হাতে সোনার কাকন কেকার অলঙ্কার। বাল্যকাল থেকেই তিনি লেখালেখি করেছেন। আগেই আমরা বলেছি যে একটা সুসংস্কৃত পরিবারে তিনি বেড়ে উঠেছেন এবং তিনি বলছেন যে পাঠ্যবইতে তার অরুচি ছিল। সুস্বাদু খাবারের মতো তিনি অপাঠ্য সব বই, বঙ্কিম, শরৎচন্দ্র, আরও লেখকদের ক্লাসিক সব লেখা তিনি 4th এবং 5ম শ্রেণীতে পড়ে শেষ করে ফেলেছিলেন। তার প্রথম কবিতা প্রকাশিত হয় রাবেয়া খাতুনের অঙ্গনা নামক মেয়েদের একটি মাসিক পত্রিকায়। হেনা নামে একটি কবিতা তার প্রকাশিত হয়। তারপর বিরতিহীনভাবে তার কবিতা প্রকাশিত হতে থাকে দৈনিক আজাদ, মাহেনাও, নও বাহার, স্পন্দন, দৈনিক সংবাদ, মাসিক সৈনিক। আবু হেনা মোস্তফা কামাল যদিও কবিতায় আবির্ভূত হয়েছেন 50-এর দশকে, কিন্তু তাঁর
কাব্য প্রকাশিত হয়েছে, তার কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে একটু দেরিতে, 70-এর দশকে। তার প্রথম কবিতার বই আপন যৌবন বৈরী প্রকাশিত হয় 1974 সালে। তিনি তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তার 10 বছর পর, যেহেতু জন্মান্ধ, 84, তার 4 বছর পর আক্রান্ত গজল 88। অর্থাৎ এই 3টি কাব্যগ্রন্থের মধ্যে 124টি কবিতায় তিনি লিখেছেন। আর এর বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য কবিতা অগ্রন্থিত আকারে। এবং রোমান্টিক, ওই একটি শব্দ দিয়েই আবু হেনা মোস্তফা কামালকে চেনা যায়। যদিও আত্মমুখিতা, প্রকৃতি, নারী এবং কবি ও কবিতা তাঁর প্রিয় বিষয়। এই প্রাজ্ঞ অধ্যাপক, পণ্ডিত, উপস্থাপক সব কিছু ছাপিয়ে উঠেছে তাঁর রোমান্টিকতা। এবং সেখানে তিনি অকপট প্রকাশ করেছেন তার আবেগ। তিনি বলছেন, তো এই সন্ধ্যায় তুমি আসবে বলে আমি সমস্ত বিকেলটাকে একটি কাঠের সিঁড়িতে দাঁড় করিয়ে রেখেছিলাম। অথবা বলছেন, নিজে তুমি এসেছিলে অপরাহ্নে, আমি তো ডাকিনি, নিস্তব্ধ বারান্দায় হেঁটে দরজায় ছুঁয়ে চুবুতাম, তুমি একাকিনী। অথবা তিনি বলছেন, আমি তোমার ভালোবাসায় ঘুমিয়ে পড়েছিলাম, যেমন নিঝুম দুপুরে সুন্দরীর পায়ের কাছে বেড়াল, সমর্পিত, দ্বিধাহীন ও তৃপ্ত। তার আরেকটি প্রিয় বিষয় কবি ও কবিতা। আবু জাফর ওবায়দুল্লাহ যেমন কবিতাকে চিরশক্তি আর সত্যের প্রতীক হিসাবে দেখেছেন, আবু হেনা মোস্তফা কামাল কবি ও কবিতাকে দেখেছেন বিকল্পহীন ভাবে। তিনি বলছেন, ঈশ্বর আপনিও কবি, কবিদের কেউ কেউ বলে। অথবা বলছেন, হতে চাই না ওসবের কিছুই ঈশ্বর, যদি অন্তিম শ্লোকে হতে পারে অস্থির কবির কণ্ঠস্বর। অথবা অন্যত্র তিনি বলছেন, বাঘ মানেই অরণ্যের অজেয় অধিকার, তাজা, টাটকা, জোড়াকাটা। হয় বাঘ কিংবা বাঘ নয়, শৌখিন বাঘ বলে কিছু নেই, কখনো থাকে না তেমনি কবি। এবং কবিতায় তিনি একেবারে সুসংহত, নিটোল কবিতা অভ্যস্ত ছিলেন। তার আরেক পরিচয় প্রাবন্ধিক। আবু হেনা মোস্তফা কামাল সুতীক্ষ্ণ সমালোচনা বৃত্তির অধিকারী ছিলেন। তার সমালোচনা প্রতিভার অভ্রান্ত স্বাক্ষর হয়ে আছে তার শিল্পের রূপান্তর, কথা ও কবিতা, লিটারেরি প্রেস অ্যান্ড বেঙ্গলি রাইটিংস, এই গ্রন্থ 3টি। এবং একটি প্রবন্ধ তিনি এক নতুন মাত্রা যোগ করেছেন সমালোচনা সাহিত্যে, বিশেষ করে বাংলা কবিতার ইতিহাস এবং পদ্মা নদীর দ্বিতীয় মাঝি, ওই একটি শিরোনামের মধ্যে তিনি তার যাত্রী নিয়ে দিয়েছেন। তার প্রবন্ধ সম্পর্কে কবি অধ্যাপক ডক্টর ময়ূক চৌধুরীর একটি মন্তব্য প্রণিধানযোগ্য। তিনি বলছেন, আবু হেনা মোস্তফা কামালের প্রবন্ধের নিন্দা দূরে থাক, প্রশংসা করবার জন্য যোগ্যতার প্রয়োজন। বাংলা কবিতার ইতিহাস ও এর যথার্থ মূল্যায়নের কাজটিকে যদি আমরা মনে করি একান্ত জরুরি, তাহলে এই বেলায় বন্দুকের মুখে বসিয়ে হলেও তাকে দিয়ে এই কাজটি করিয়ে ফেলা দরকার। আবু হেনা মোস্তফা কামালের আরেকটি বৈশিষ্ট্য, আরেকটি দিক, তিনি অসাধারণ অধ্যাপক। এই বাংলাদেশে অধ্যাপনাকে শিল্পের মর্যাদা নিয়ে গেছেন দুজন, এক মনির চৌধুরী, 2 আবু হেনা মোস্তফা কামাল, গুরু শিষ্য। তাকে অধ্যাপনা শিল্পের বরপুত্র বলা হয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী 3 বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করবার সুবাদে দেশে এবং বিশ্বের সর্বত্র তার গুণগ্রাহী ভক্ত ছাত্ররা ছড়িয়ে ছিটিয়ে আছে। তারাই আমাদেরকে জানাচ্ছেন যে তিনি কখনো ক্লাসে অসম্পূর্ণ বাক্য বলতেন না, তিনি প্রচুর বলতেন, বাজে বকতেন না, সুনির্বাচিত শব্দে সুনির্বাচিত বাক্য তিনি ব্যবহার করতেন এবং তার একটি ক্লাসকে যেন নিক্তিতে মাপা যেত। তিনি অধ্যাপনাটিকে শিল্পের মর্যাদায় নিয়ে গেছেন এবং কলাভবনে তিনি যখন ক্লাস নিতেন তখন সায়েন্স কিংবা কমার্স ফ্যাকাল্টি ফাঁকা হয়ে যেত। অন্য ডিপার্টমেন্টের ছাত্র তো বটেই, অনেক তরুণ শিক্ষক তার পেছনে বসে যেতেন। এমনই ছিল তার সম্মোহন শক্তি। আবু হেনা মোস্তফা কামাল স্মরণকালের এক কথক। কথা বলবার এক নিপুণ কৌশল তিনি রপ্ত করেছিলেন। তিনি ছিলেন মজলিসি মেজাজের আড্ডাপ্রিয় মানুষ। বৈঠকি আড্ডায় তিনি তুলনারহিত। পরচর্চাও যে কি পরিমাণ শিল্পিত উপভোগ্য হতে পারে তার
বহু প্রমাণ হয়ে আছে তার আড্ডার স্মৃতিগুলো। কি শ্রেণীকক্ষ, কি সভা সমিতি, সর্বত্র তার বক্তব্য, তার প্রকাশভঙ্গি তার বক্তব্যকে বাক শিল্পের মর্যাদায় অভিষিক্ত করেছে। 1965 সালে যখন পাক ভারত যুদ্ধ চলছে, তখন রেডিওতে তিনি একটি অনুষ্ঠান করতেন শাস্ত্রের কথা, এবং সেখানে প্রভু ভৃত্যের কথোপকথন শুনবার জন্য মানুষ রাত 10টা 10 মিনিটে চায়ের দোকানে, পানের দোকানে ভিড় করত। আর বাংলাদেশ টেলিভিশনের সাহিত্য বিষয়ক অনুষ্ঠান উত্তরণ এবং একক গায়ক গায়িকার সঙ্গীতানুষ্ঠান আমার যত গান বাংলাদেশ টেলিভিশনের অবিস্মরণীয় অনুষ্ঠান হিসেবে স্বীকৃত। এবং আমার যত গান তিনি সর্বশেষ যেটি রেকর্ড করেন কিংবদন্তির গায়ক হেমন্ত মুখোপাধ্যায়কে দিয়ে, এবং সেখানে তাকে দিয়ে অনুষ্ঠানটি করবার পর তিনি তার বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদেরকে বলছিলেন যে বাংলাদেশে হেমন্ত বাবুর এটা যেমন শেষ অনুষ্ঠান, তেমনি আমারও। কি আশ্চর্য যোগাযোগ! ঠিক এই অনুষ্ঠানটি প্রচারের 1 সপ্তাহের মধ্যে তারা দুজনেই লোকান্তরিত হয়েছেন। আবু হানা মুস্তাফা কামালের আরও একটি পরিচয়, তিনি গায়ক এবং অবিস্মরণীয় গীতিকার। পঞ্চকবির পর বাংলা গানকে শিল্পের মর্যাদায় যারা নিয়ে গেছেন এবং বাংলা গানের সোনালী যুগের যারা সৃষ্টি করেছেন, যে 3 জন কবি, তার একজন আবু হানা মুস্তাফা কামাল, আর 2 জন মোহাম্মদ মনিরুজ্জামান ও সৈয়দ শামসুল হক। আবু হানা মুস্তাফা কামাল তিনি নিজেও রেজিস্টার্ড গায়ক ছিলেন টেলিভিশন এবং রেডিওর। বাল্যকাল থেকে গান করেছেন এবং স্কুল এবং কলেজ জীবন তিনি প্রচুর গান লিখেছেন, এবং তিনি নিজেই বলছেন যে 1954 থেকে 56 আমি প্রচুর গান লিখেছি। তার যে সর্বত্র যে তার যে স্বীকৃত পাণ্ডিত্য, তার যে বহুমাত্রিক প্রতিভা, তার কোনো প্রভাব তার গানের উপর পড়েনি। কারণ গান রচনায় তিনি রোম্যান্টিক, একেবারে বালকের সরলতা নিয়ে তিনি গান লিখেছেন। ফলে তার গান নিটোল, নির্ভার এবং গীতল হয়েছে। কয়েক হাজার গান তিনি লিখেছেন, দেশের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে তার গান। তার একটি গান তো আমাদের ইতিহাসের অংশ। 1964 সালে 25 ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশনের, অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানে টেলিভিশনের যাত্রা শুরু, এবং সেই বাংলাদেশ টেলিভিশনের উদ্বোধনী অনুষ্ঠানে আবু হানা মুস্তাফা কামালের লেখা গান এবং ফেরদৌসী রহমানের কণ্ঠে গীত, ওই যে আকাশ নীল হলো আজ সে শুধু তোমার প্রেমে, ওই যে বাতাস বাঁশি হলো আজ সে শুধু তোমারই প্রেমে, এই গান আজ বাংলাদেশের ইতিহাসের অংশ। প্রায় 2000-এর অধিক গান লিখেছেন আবু হানা মুস্তাফা কামাল, কিন্তু এই বিপুল আয়তন গানের খুব বেশি সংরক্ষিত হয়নি। ওই যে তার ক্রমাগত আড্ডাপ্রিয়তা এবং তার কুখ্যাত অলসতা, ফলে অধিকাংশ গান আজ বিস্মৃতির অতলে হারিয়ে যাচ্ছে। তার মৃত্যুর প্রায় 8 বছর পর 1995 সালে শিল্পকলা একাডেমি তার 200 গানের একটি সংকলন প্রকাশ করেছে, সাগরেরও নীল। তার এই অসাধারণ গানগুলোর মধ্যে যদি কয়েকটি গান তোমাদেরকে শোনাই, তাহলে তোমরা বুঝতে পারবে যে কি অসাধারণ বাণী প্রধান গীতল গান আবু হানা মুস্তাফা কামাল রচনা করেছেন। ওই যে ফেরদৌসী রহমানের গাওয়া, আমি সাগরেরও নীল নয়ন মেকেছি, এই চৈতালি রাতে ফুল কঙ্কন পড়েছি দক্ষিণ হাতে, অথবা পথে যেতে দেখি আমি যারে, অথবা দেখা সেই চম্পা নদীর তীরে দেখা হবে আবার যদি ফাগুন আসে ফিরে, অথবা ভ্রমরেরও পাখনা যত দূরে যাক না, অপমানে সেদিন তুমি জ্বলে উঠেছিলে বর্ণমালা, অথবা হাতেরও কাঁকন ফেলেছি খুলে কাজল নেই চোখে, অথবা অনেক বৃষ্টি ঝরে তুমি এলে এক মুঠো রোদ্দুর আমার দু চোখ ভরে, অথবা মাঠের কবি বলে এসো নবীন দেখেছি দূরে ওই সোনালি দিন, অথবা শূন্য হাতে আজ এসেছি নেই তো কিছু আর। কিংবা ওই গানটির কথা ধরো, এই পৃথিবীর পান্থশালায় গাইতে গেলে গান, অথবা তোমার কাজল কেশ ছড়ালো বলে এ রাত এত মধুর,
অথবা বাংলা চলচ্চিত্রের সেই বিখ্যাত গানটি, তুমি যে আমার কবিতা, চিরদিন তোমারে চিনি, আমারও বাঁশি রাগিনী। অথবা ওই যে শত জনমের স্বপ্ন, তুমি আমার জীবনে এলে। এভাবে অজস্র গান তিনি রচনা করেছেন। আগেই বলেছিলাম যে তিনি গায়ক, তিনি গীতিকার, তিনি প্রশাসক, তিনি অধ্যাপক, তিনি অনুবাদক, অর্থাৎ বহুমাত্রিকতা আবু মুস্তফা কামালের মধ্যে প্রকাশ পেয়েছে। বাংলা সাহিত্যকে তিনি একেবারে পত্র পল্লবে সুশোভিত করেছেন তার এই স্বল্পায়ু জীবনে। তারপর একটা অসমাপ্ত কবিতার মতো অপ্রত্যাশিতভাবে তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। মৃত্যু ভাবনা, ওই যে প্রথমে বলেছিলাম যে আবু মুস্তফা কামালের কাব্য জুড়ে এমনভাবে মুদ্রিত হয়েছে যে যেন তিনি জানতেন তার মৃত্যু আসন্ন। এমনকি তার প্রথম আপন যৌবন বৈরী, তার প্রথম কাব্যগ্রন্থের উৎসর্গপত্রে তিনি বলছেন যে গল্পের ভালুকের মতো হামাগুড়ি দিয়ে নামে শীত, মানে মৃত্যু। আবার কোথাও বলছেন আমার সময় বড় কম, ফিরে যাওয়ার প্রস্তুতি। আবার বলছেন বুকের ভেতর কে যেন চেন টেনে ধরে, অথবা দূরযাত্রার পারানি। মৃত্যু নিয়ে তিনি যেন খেলা করেছেন। তারপর এই যে গাব্রিয়েল গার্সিয়া লোরকা এক জায়গায় বলেছেন যে প্রেরণাভেদী কবিরা দু রকমের। নিম্ন মানের কবিরা ইন্সপায়ার্ড বাই ফ্যান্সি, আর উচ্চমানের কবিরা ইন্সপায়ার্ড বাই অ্যাঞ্জেল এবং ইন্সপায়ার্ড বাই ডেথ। এবং এই বিবেচনায় আবু মুস্তফা কামাল নিঃসন্দেহে উচ্চমানের কবি। তিনি কবি, প্রকৃত কবি, স্বভাব কবি নন, স্বাভাবিক কবি। তারপর এই অসমাপ্ত কবিতার মতো তিনি অকালে আমাদের থেকে বিদায় নিয়েছেন। এই অকাল শব্দটা বললাম এই জন্য যে একজন সক্রিয় সৃষ্টিশীল মানুষের যে কোনো বয়সের দেহান্ত অকাল মৃত্যু বলে বিবেচিত হতে পারে। আবু মুস্তফা কামালের মতো বহুমাত্রিক বিরল প্রজয়ী প্রতিভার মধ্য বয়সে, মাত্র 53 বছর বয়সে চলে যাওয়া ওই ধারণাটিকেই পোক্ত করে। আবু মুস্তফা কামাল একটা দীর্ঘশ্বাস ছড়িয়ে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। তার এই অকাল প্রয়াণে পাঠকের মনে যে ক্ষত তৈরি হয়েছে, তা অদূর আগামীতে শুকবার নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবু মুস্তফা কামালের প্রথম কাব্যগ্রন্থ আপন যৌবন বৈরীর একটি উল্লেখযোগ্য কবিতা ছবি, যেটি তোমাদের জন্য পাঠ্য করা হয়েছে। ছবি একটি অসাধারণ দেশপ্রেমের কবিতা। এই কবিতার ভেতর তিনি অভিনবভাবে আমাদের এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের এই সদ্য স্বাধীন বাংলাদেশকে একটা ছবির মতো করে তিনি প্রকাশ করেছেন, অনেকটা রোম্যান্টিক ভাবনায়। আমরা আগামী ক্লাসে ওই কবিতাটির পাঠ আলোচনা নিয়ে হাজির হব। আশা করছি তোমাদেরকে সেই ক্লাসে পাবো। আজ এ পর্যন্ত, তোমাদের সবাইকে ধন্যবাদ।